এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা সৃজনশীল সাজেশন। আমরা গত ভিডিওতে হচ্ছে 3টা সৃজনশীল করে দিয়েছি। এই ভিডিওতে আমরা 4 নম্বর সৃজনশীলটা করব। সেটা হচ্ছে এরকম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল এবং এনট্রপি থেকে একটা সৃজনশীল আসবে, মাস্ট বি। তো এটা তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। তো 30 ডিগ্রি তাপমাত্রায় 0.5 কেজি পানিকে স্বাভাবিক চাপে এত আয়তনে বাষ্পে পরিণত করা হলো। ওই প্রক্রিয়ায় সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন এত। পানির বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে এবং পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে। তো এখানে প্রথম বলল উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি এনট্রপি দুই ভাবে পরিবর্তন বের করা যায়, একটা হচ্ছে তার ভৌত অবস্থার পরিবর্তনের জন্য আর একটা হচ্ছে তার টেম্পারেচার পরিবর্তনের জন্য। যে ভৌত অবস্থাটা কি, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ভৌত অবস্থা বলতে আমরা বুঝি এরকম যে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফকে 0 ডিগ্রি তাপমাত্রায় 0 ডিগ্রি তাপমাত্রায় পানিতে পরিণত, যে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করে, এইটাই হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন। দেখো যে 0 ডিগ্রি তাপমাত্রায় যখন কি ছিল, বরফ ছিল, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় সেটাকে কি করলাম, পানিতে পরিণত করলাম। তাহলে তাদের শুধু ভৌত অবস্থার পরিবর্তন হলো, টেম্পারেচারে কোনো পরিবর্তন হলো না। এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হয়, এটাকে বলা হয় ভৌত অবস্থার পরিবর্তন। আরেকটা ভৌত অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন এভাবে লেখা হয়, ডিএস ইকুয়াল টু লেখা যায় এম এল এফ বাই টি। টিটা হচ্ছে এই যে 0 ডিগ্রি টেম্পারেচার। ওকে, আরেকটা ভৌত অবস্থার পরিবর্তন দেখানো যায়, সেটা হচ্ছে এরকম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দেখো আরেকটা পরিবর্তন, সেটা ভৌত অবস্থার কেমন, যে 100 ডিগ্রি তাপমাত্রায় পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় জলীয় বাষ্পে রূপান্তর করা। এটা হলো ভৌত অবস্থা। দেখো 100 ডিগ্রি পানি আছে, হ্যাঁ এরকম থাকে যে পানির উপরের অংশ 100 ডিগ্রির চেয়ে বেশি হয়ে কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়, আর নিচের অংশ 100 ডিগ্রিতে কেবল যখন পৌঁছায় তখন কি সেটা অটোমেটিক্যালি কি থাকে, পানি থাকে। আবার সেখানে জলীয় বাষ্প থাকে হালকা করে। এটাই বিষয়টা, যে 100 ডিগ্রি তাপমাত্রায় পানিকে আমরা কি করবো, 100 ডিগ্রি তাপমাত্রায় জলীয় বাষ্প পরিণত করলে এটাই আমরা কিছু এনট্রপির পরিবর্তন হয়। সেটাও, এটা হলো ভৌত অবস্থার জন্য এনট্রপি পরিবর্তন, সেটাকে বলা হয় ডিএস। এটা কিভাবে লেখা যায়, এম এল ভি বলি আমরা, যেটা বাফারের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ, আর হচ্ছে এটা ফিউশন অর্থাৎ আমাদের হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ যেটাকে বলি। এবং এখানে হবে টি, এই ক্ষেত্রে টিটা হবে 100 ডিগ্রি আর এই ক্ষেত্রে টিটা হবে 0 ডিগ্রি। এই যে এই দুই অবস্থায় কি মোটামুটি ভৌত অবস্থান পরিবর্তনের জন্য আমরা বলি এনট্রপির পরিবর্তন হয়। আর টেম্পারেচারের বৃদ্ধি বা হ্রাসের জন্য এনট্রপির পরিবর্তন হয়, যে T1 টেম্পারেচার থেকে যখন আমরা T2 টেম্পারেচারে নিয়ে যাব, আমরা ধরে নিলাম যে T1 টেম্পারেচার আছে হচ্ছে আমাদের 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা সাপোজ এটা ধরে নিলাম। তো এটাকে যদি T2 টেম্পারেচারে নিয়ে যায়, অর্থাৎ আমরা যদি ধরো 40 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাই, তখন এর এনট্রপি পরিবর্তন হবে। তখন কি পরিবর্তন হবে, এটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম, ডিএস ইকুয়াল টু লেখা হয় যে এম এস, অর্থাৎ আমরা টেম্পারেচারের পরিবর্তনের জন্য যখন যে 10 ডিগ্রি আছে সেটাকে 40 ডিগ্রি নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের ডিএস এর পরিবর্তন হবে এমএস লন টি2 বাই টি1। এই যে দুইটা সূত্র, টোটাল 3টা সূত্র আমরা বলতে পারি, যে এই 3টা সূত্র বা 3টা কেস যদি আমরা জানা থাকে, তাহলে আমরা এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবো। তার মানে এনট্রপির জন্য এতটুকু বেসিকই এনাফ। এতটুকু তোমার বেসিক যদি থাকে, তাহলে এনট্রপির যে সব অঙ্কই তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবা। আশা করি তোমরা এটাকে লিখে নিবা সুন্দর করে। এখন আমরা মেন অঙ্কে যাব, মেন অঙ্কে করে ফেলবো ক নাম্বার। তো ক নাম্বার এখানে যেটা বলছে যে উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করার জন্য এনট্রপি কত পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে অবশ্যই এনট্রপির দুইটা স্টেপ হবে, যে প্রথমে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে যাবে এবং 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে জলীয় বাষ্পে নিয়ে যাবে। এই দুইটা কেজে যখন হবে, এই দুইটা কেজের ক্ষেত্রে তোমাকে এনট্রপিটা বের করতে হবে। এনট্রপি বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা দুইটা কেস আমরা বিবেচনা করি, যে ক নম্বর অ্যান্সার এটা, যে আমাদের প্রথম কেসটা হচ্ছে 30 ডিগ্রি থেকে আমরা কত ডিগ্রিতে নিয়ে যাব, 30 ডিগ্রি থেকে আমরা 100 ডিগ্রিতে নিয়ে যাব, এর জন্য এনট্রপি পরিবর্তন। তাহলে আমরা এইটা লিখতে পারি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হতে 100 ডিগ্রিতে এনট্রপির পরিবর্তন, আমরা এটা DS1 ধরলাম। এবং কি হবে আমরা জানি ms ln T2 বা T1। তাহলে এই সূত্র আমরা প্রথমে ফেলে দিলাম। তারপর এখন আমাদের মান বসাতে, m এর মান কত আছে, 0.05 কেজি, 0.05। এবং আমাদের এখানে
এস এর মান কত আছে, এস এর মান এই যে এখানে দেওয়া আছে 42 তারপর আমাদের হচ্ছে যে লন এবং T1 T2 তো আমরা জানি, এটাকে কেলভিনে অবশ্যই নিতে হবে, কেলভিনে নিয়ে আমাদের করতে হবে। T2 কত আছে আমাদের এখানে, T2 লন T2 এর মান হচ্ছে আমাদের 100 ডিগ্রি, তাহলে হচ্ছে 200, আমাদের 100 ডিগ্রিকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে 273 এর সাথে যোগ করলেই হবে, 100 এর সাথে 273 যোগ করলে আমরা যেটা পাবো তাহলে 373 পাবো, আর 30 ডিগ্রির সাথে আমাদের 273 যোগ করলে আমরা পাবো হলো 303 এত, অর্থাৎ জাস্ট কেলভিনে নিয়ে গেলাম, অর্থাৎ T1 কে আমরা কেলভিনে নিলে 30 প্লাস 273 তার মানে হচ্ছে 303 হবে, আর T2 কে কেলভিনে নিয়ে গেলে আমরা 100 ডিগ্রিকে নিয়ে গেলে আমরা কত পাবো 273 যোগ করতে হবে। তাহলে T2 কে আমরা কোথায় নিয়ে যাব, কেলভিনে নিয়ে যাব, তাহলে 273 যোগ হবে 273 যোগ করে দিলে হয়ে যাবে, তার মানে হবে 373। তো জাস্ট এই মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেট করব। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 43, আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 43.647। এটার একক হচ্ছে আমরা জানি যে এন্ট্রপির একক হচ্ছে কেলভিন, জুল কেলভিন ইনভার্স, এন্ট্রপির একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, অর্থাৎ 30 ডিগ্রি থেকে যখন আমরা 100 ডিগ্রিতে নিয়ে গেলাম এর জন্য আমরা এন্ট্রপির পরিবর্তন হলো। এখন আবার কি করতে হবে, তার ভৌত অবস্থার পরিবর্তন, যেহেতু বলছে যে জলীয় বাষ্পে নিয়ে যাবে তাহলে তার ভৌত অবস্থার পরিবর্তন হবে। তাহলে ভৌত অবস্থার পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি, যে 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি জলীয় বাষ্পে রূপান্তরের জন্য এন্ট্রপির পরিবর্তন কত হবে সেটা আমরা DS2 ধরি, তাহলে DS2 ইকুয়াল টু জানি, যেহেতু ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে ML, যেহেতু MLB ভাগ হচ্ছে T, এখানে Tটা হবে হচ্ছে 100 ডিগ্রি, T ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100 ডিগ্রি কেলভিনে তাহলে 1 প্লাস হচ্ছে 273 এত কেলভিন, তাহলে আমরা যোগ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে 373 কেলভিন। তো আমরা এখানে ক্যালকুলেট করি, আমাদের কত ছিল 0.05, আর এখানে আমাদের LV দেওয়া আছে, তোমরা যেগুলো দেওয়া আছে আগে লিখে নিবা। তো এখানে LV দেওয়া আছে 2.26 গুণন 10 টু দি পাওয়ার 6, তাহলে 2.26 গুণন 10 টু দি পাওয়ার 6 এটা দেওয়া আছে, আর এখানে T টেম্পারেচার সেটা 373 দেওয়া আছে। তাহলে ইকুয়াল করা এবং ক্যালকুলেশন করা তাহলে হয়ে যাবে। তাই ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, সেটা হলো 302.9490। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এত কি হবে জুল কেলভিন ইনভার্স। তো এখন দুইটা এন্ট্রপিকে যোগ করে দাও, তাহলে টোটাল এন্ট্রপির পরিবর্তন বের হয়ে যাবে। তাহলে মোট এন্ট্রপি, তাহলে আমরা এখানে লিখি যে মোট এন্ট্রপি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 43.647 প্লাস 302.94 এত জুল কেলভিন ইনভার্স। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো 346.596। এটাই হচ্ছে আমাদের জুল কেলভিন ইনভার্স, এটাই আনসার। ওকে, তো এই ছিল আমাদের মোট এন্ট্রপি, তারপর এন্ট্রপির পরিবর্তন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কনসেপ্ট জাস্ট হচ্ছে কি 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি যাবে এবং 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি জলীয় বাষ্পে রূপান্তর করতে টোটাল এন্ট্রপি কতটুকু পরিবর্তন হবে। তাহলে আমাদের হয়ে গেল মোট এন্ট্রপি, আমাদের খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। এখন আসো যে সেকেন্ড কি বললো, যে এখানে উদ্দীপকের প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা গাণিতিকভাবে যাচাই করো।
তো আমরা এখন খ নাম্বার করব। খ নাম্বার বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে, অর্থাৎ যতটুকু তাপ গৃহীত হয়েছে বা যতটুকু তাপ সরবরাহিত হয়েছে সেটা দিয়ে কতটুকু কাজ হইলো এবং অভ্যন্তরীণ শক্তি কতটুকু পরিবর্তন হইলো, সেটা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে। অর্থাৎ dq ইকুয়াল টু যদি du প্লাস dw হয়, এই দুইটা কেস যদি সমান হয়, অর্থাৎ এই dq এর যতটুকু তাপ সরবরাহ করলো আর du প্লাস dw এই দুইটার যোগফল যদি সেম হয় তাহলে আমরা বলবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলছে, আর না হলে মেনে চলেনি। তো এটার জন্য আমাকে কয়েকটা স্টেপ দেখতে হবে, যে প্রথমে 30 ডিগ্রি থেকে যখন আমি কততে নিয়ে গেলাম, 100 ডিগ্রিতে নিয়ে গেলাম, তখন কতটুকু তাপ মানে গ্রহণ করলো বা কতটুকু তাপ সরবরাহিত হলো। আবার 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যখন আমরা জলীয় বাষ্পে রূপান্তর করলাম তখন কতটুকু তাপ সরবরাহিত হলো। এই দুইটা তাপের যোগফলই হবে টোটাল তাপ সরবরাহিত করা হয়েছে। এবং সেকেন্ডলি হচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তির যে অন্তস্থ শক্তির যে পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেওয়া আছে, ডিইউ দেওয়া আছে, এবং ডিডব্লিউ আমাকে বের করতে হবে আয়তনের পরিবর্তনের মাধ্যমে। এবং বলা আছে স্বাভাবিক চাপে এত আয়তন, অর্থাৎ এটা হবে আমাদের ফাইনাল আয়তন V2 এটা হবে। তো যাই হোক, এভাবে আমাদের কি করতে হবে, V1টা বের করে নিয়ে তারপর V2-র সাথে পার্থক্য করে আমাদের ডিডব্লিউটা বের করতে হবে। তো ওই পলিসিতে আমি আগাবো। প্রথমে আমি লিখে নিই যে যা যা দেওয়া আছে সেটা আমাদের সুবিধা হবে এখানে। তো এখানে T1 দেওয়া আছে হচ্ছে আমাদের 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ইকুয়াল টু আমরা লিখতে পারবো 303 কেলভিন। এবং T2টা আমাদের দেওয়া আছে, T2টা কত দেওয়া আছে, T2টা দেওয়া আছে হচ্ছে আমাদের ফাইনাল টেম্পারেচার যেটা, সেটা আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 373 কেলভিন। আচ্ছা, T1 T2 আমাদের হয়ে গেল। এখন আবার কি আছে এখানে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন du দেওয়া আছে আমাদের, du ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 128 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল। তারপর আমাদের কি দেওয়া আছে, চাপ p দেওয়া আছে, p ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে স্বাভাবিক চাপে, যেটা স্বাভাবিক চাপ হচ্ছে 1 গুণন 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স টু। আর আমরা বলতে পারি এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আয়তন, তার মানে V2 ফাইনাল আয়তন, যেটা V2 হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 3 মিটার কিউব, এগুলো দেওয়া আছে। তো আমরা এখন যেটা করব, যে এগুলা দেওয়া আছে, এখন আমাদের যেটা কাজ, যে উদ্দীপকের কতটুকু তাপ সরবরাহ করলো, এই সিস্টেমটা কতটুকু তাপ সরবরাহ করলো সেটা বের করব। সেটা প্রথম কি হলো, T1 থেকে T2 টেম্পারেচারে আসতে কতটুকু তাপ লাগলো, সেটা আমরা তো জানি যে T1 হতে T2 তে আসতে তাপ সরবরাহ বা DQ আমরা বলতে পারি DQ1, অর্থাৎ কতটুকু তাপ গ্রহণ করতে হবে বা গৃহীত তাপ, তাই না? তাহলে এটা আমরা বলতে ms ডেলটি আমরা বলি, তাই না? ডেলটি মানে হচ্ছে T2 মাইনাস T1। m এর মান তো আমরা জানি 0.05 দেওয়া আছে, এটা 0.05, s এর মান 4200 এটাও দেওয়া আছে, এবং T2 এর মান হচ্ছে 373 মাইনাস হচ্ছে 303। আমরা এটাকে বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, Q1 পেয়ে যাব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো, আমরা এটা পাবো 14700 এত জুল কেলভিন, এত জুল পাবো আমরা। তো এটা পেয়ে গেলাম। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে সেটা কি, যে 100 ডিগ্রিতে পৌঁছাইতে হবে, যে 100 ডিগ্রি থেকে আমরা 100 ডিগ্রিতে কি নিয়ে যাব, জলীয় বাষ্প নিয়ে যাব। তার জন্য কতটুকু আমার তাপ সরবরাহ করতে হবে সেটা আমরা করবো। অর্থাৎ 100 ডিগ্রি তাপমাত্রায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পে নিতে তাপ সরবরাহ করতে হবে, বা গৃহীত তাপ আমরা বলতে পারি সরবরাহিত তাপ, একই কথা। সেটা আমরা কি বলবো,
Q2 ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এল ভি। হ্যাঁ, তাহলে এম কত আছে, এম হচ্ছে 0.05 গুণন এল বি হচ্ছে 2.26 গুণন 10 টু দি পাওয়ার আমাদের 6, আমরা যেটা বলি 10 টু দি পাওয়ার 6, যেটা দেওয়া আছে আমাদের 10 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের ক্যালকুলেট করলে কত হবে, এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 113,000 এত জুল। তাহলে মোট সরবরাহিত শক্তি কতটুকু হবে, অর্থাৎ ডিকিউ। তাহলে মোট সরবরাহিত শক্তি বা মোট সরবরাহ শক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিকিউ1 প্লাস ডিকিউ2, এটা আমরা বলতে পারি। তাহলে ডিকিউ1 হলো আমাদের কত, ডিকিউ1 হলো আমাদের দেওয়া আছে যে এখানে বের করলাম 1414700 প্লাস ডিকিউ2 কত 113,000 এত জুল। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারবো, এটা লিখতে পারবো হচ্ছে 127,700 এত জুল। এখন আমরা যদি দেখাইতে পারি এই যে ডিকিউ যতটুকু তাপ সরবরাহ করা হলো ওই অতটুকু তাপটা কি অভ্যন্তরীণ শক্তি আর কাজে রূপান্তর হয়েছে, তাহলে আমাদের প্রথম সূত্রটা মেনে চলবে, আদারওয়াইজ মেনে চলবে না। এখন আমাদের কি বের করতে হবে, যেহেতু এখানে ডিইউ দেওয়া আছে আমাকে ডিডব্লিউ বের করতে হবে। ডিডব্লিউ বের করার জন্য আমরা ভি2 দেওয়া আছে ভি1টা বের করতে হবে। তাহলে ভি1 যখন পানি উত্তপ্ত করা হয়নি সেক্ষেত্রে আমাদের ভি1টা কত হবে সেটা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি1 যখন আমরা পানিটা উত্তপ্ত করিনি, এখানে আবার লেখা যায় আবার। তাহলে আমরা ভি1 ইকুয়াল টু কি লিখতে পারবো, এম বাই রো1 এটা লিখতে পারবো। তাহলে এম কত 0.05 কেজি ছিল আর রো1 হচ্ছে 1000, এটাকে ভাগ করলে আমরা যেটা পাবো 5 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 5 কত পাবো মিটার কিউব। এই এতটুকু আমরা হলো আয়তন পাবো ভি1 এর। আর ভি2 এর আয়তন কত হবে, ভি2 এর আয়তন তো এখানে দেওয়া আছে 2 গুণন 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিডব্লিউটা বের করে নিতে পারবো। তাহলে সুতরাং ডিডব্লিউটা হবে ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ডিবি, আমি যেটা জানি পি ডিভি, আর ডিবি ইকুয়াল টু লেখা যায় পি ইন্টু ভি2 মাইনাস ভি1, মানে আয়তনের পরিবর্তন জাস্ট। তাহলে এটা থেকে লিখতে পারি পি হচ্ছে স্বাভাবিক চাপ ছিল যেটা 1 গুণন 10 টু দি পাওয়ার 5 আমরা বলি, এবং ভি2 যেটা ছিল আমরা ভি2টা একটু দেখে নিই, ভি2টা ছিল হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 3। তাহলে আমরা এখানে যদি বসাই 2 গুণন 10 টু দি ইনভার্স 3, 2 গুণন 10 টু দি ইনভার্স 3, আর টি আমরা যে ভি1 পাইলাম মাইনাস হচ্ছে 5 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 5। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা কাজের পরিমাপ পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু আমরা তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 195 এত জুল কাজ হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের ডিইউ তো দেওয়া আছে, এখানে ডিইউ দেওয়া আছে কত 1.2 গুণন 10 টু দি পাওয়ার 4। তাহলে এই দুইটা যোগ করি তাহলে আমরা যেটা পাবো যে সুতরাং ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1.49 গুণন 10 টু দি পাওয়ার 4, 1.28 গুণন 10 টু দি পাওয়ার 4 ডিইউ, আর ডিডব্লিউ হচ্ছে 195 প্লাস হচ্ছে 195 এত জুল। তাহলে আমরা যোগ করলে যেটা পাবো, তাহলে যোগ করলে পাবো 12995 এত জুল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে ডিকিউটা ছিল, ডিকিউটা কত ছিল, ডিকিউটা ছিল হলো এই যে আমরা ডিকিউ টোটাল যে ডিকিউ পেলাম 1,27,700, আর এখানে পাইলাম হচ্ছে আমাদের কত 1,29,095। তার মানে হচ্ছে যে ডিকিউ আর ডিডব্লিউ সমান না। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে সুতরাং ডিকিউ নট ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তার মানে এখান থেকে বলা যায় যে প্রথম সূত্র মেনে চলেনি, তাই না? তাহলে প্রথম সূত্র মেনে চলেনি, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এটাই শেষ। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা 5 নম্বর সৃজনশীলটা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।